ওয়েলকাম রেসপেক্টেড টিচার্স অ্যান্ড ডিয়ার স্টুডেন্ট। আগের ভিডিওতে আমরা গাউসের সূত্রের প্রমাণ পর্যন্ত করেছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে গাউসের সূত্র প্রয়োগ করে আমরা কয়েকটি ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করব। আমি আগেই বলেছিলাম গাউসের সূত্র প্রয়োগ করে আমরা কি করতে পারি। গাউসের সূত্র প্রয়োগ করে আমরা বিভিন্ন ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য অর্থাৎ এর মান নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো সেগুলোই আজকে করছি এক এক করে। দেখো তোমরা ভালো করে। তাহলে আমরা যেটা আজকে করব সেটা হচ্ছে গাউসের উপপাদ্যের প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ গসেস থিওরেম। আচ্ছা, এই প্রয়োগ করে কি করব আমরা? এর মান নির্ণয় করব। এর মান নির্ণয় করব কয়েকটি বিশেষ ক্ষেত্রে। চলো, প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন বা 1 নম্বর অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে গাউসের সূত্র প্রয়োগ করে আমরা কি করব, একটা বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব। কোনো বিন্দুতে প্রাবল্য কত হয় সেটা নির্ণয় করব। ঠিক আছে, এটা ফার্স্ট অ্যাপ্লিকেশন। আচ্ছা, আমি এর আগে একটু বলে দিই, যখনই তোমাকে গাউসের উপপাদ্য কোথাও প্রয়োগ করতে বলবে, প্রয়োগ করতে হলেই এই উপপাদ্যটা তোমাকে একটা সুবিধাজনক তল, কারণ গাউসের উপপাদ্যের যে এক্সপ্রেশনটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম, গাউসের উপপাদ্যের এক্সপ্রেশন ছিল যে কোনো একটা বদ্ধ তলের মধ্যে দিয়ে মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ই ডট এস বা ই ডট ডিএস ইকুয়ালস টু ওই বদ্ধ তল, যদি এটা এস ক্ষেত্রফলের ওপর ফ্লাক্স হয়, তাহলে আমরা দেখেছিলাম এই মোট এস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ওই এস ক্ষেত্রফল দ্বারা আবদ্ধ আধান এবং মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাতের সঙ্গে সমান ছিল। এটা ছিল গাউসের উপপাদ্য। ঠিক আছে, তো এই গাউসের উপপাদ্যে যেহেতু একটা বদ্ধ তল সমাকলন আছে এক্সপ্রেশনে, সেই জন্য গাউসের সূত্র প্রয়োগ করতে হলেই যে ক্ষেত্রেই আমরা গাউসের সূত্র প্রয়োগ করি না কেন, প্রত্যেক ক্ষেত্রেই আমাদের একটা করে বদ্ধ তল কল্পনা করতে হবে। সেটা যখন আমি অ্যাপ্লিকেশন গুলো করাবো তখন তোমরা বুঝতে পারবে কিভাবে আমরা বদ্ধ তলটা কল্পনা করছি। ঠিক আছে, তো আরেকটা জিনিস বলে দিই এখানে, দেখো একটা বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে প্রাবল্য অ্যাকচুয়ালি কত হয় এর ফর্মুলা কিন্তু আমরা আগেই শিখে গেছিলাম। ধরো যদি এখানে একটা কিউ আধান থাকে, এই কিউ আধানের জন্য আর দূরত্বের কোনো বিন্দুতে প্রাবল্য কত হয়? 1/4πε0 যদি বায়ু মাধ্যম হয়, আর অন্য মাধ্যম হলে 1/4πε আধান বাই দূরত্বের স্কোয়ার। এটা আমরা আগেই ক্যালকুলেট করে পেয়ে গেছিলাম। ঠিক আছে, তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে গাউসের সূত্র প্রয়োগ করে ওই একই জিনিস নির্ণয় করবো যে একটা কিউ বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে প্রাবল্য কত হয়। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা আঁকছি কিউ আধান, ধরো প্লাস কিউ। এখান থেকে আর দূরত্বের কোনো বিন্দুতে প্রাবল্য কত, এর মান কত আমাকে নির্ণয় করতে হবে। কি করে নির্ণয় করব? গাউসের সূত্রের প্রয়োগ করে। ঠিক আছে, তো গাউসের সূত্র প্রয়োগ করতে হলে আমি বললাম যে প্রথমেই একটা বদ্ধ তল কল্পনা করতে হবে। দেখো এখানে কিভাবে আমি বদ্ধ তলটা কল্পনা করছি। দেখো, কিউ বিন্দু আধান থেকে এই বিন্দু, যে বিন্দুতে প্রাবল্য বের করব সেই বিন্দুর দূরত্ব হচ্ছে আর। তাহলে এই বিন্দুর পজিশন ভেক্টর আর ভেক্টর দ্বারা ডিনোট হচ্ছে, যে আর ভেক্টরের ডিরেকশন হচ্ছে এই ডিরেকশনে, রেডিয়ালি বাইরের দিকে। এবার দেখো, আমি কিউ আধানকে কেন্দ্র করে যদি একটা আর ব্যাসার্ধের গোলক আঁকি, গোলক মানে একটা বদ্ধ তল, তাহলে আমি কিরকম একটা বদ্ধ তল কল্পনা করলাম?
কিউ আধানকে কেন্দ্র করে যত দূরত্বে প্রাবল্য আমাকে বের করতে বলা হয়েছে সেই ব্যাসার্ধের একটা বদ্ধতল বা গোলক কল্পনা করে নিলাম। বদ্ধতলটা আমরা এইরকম কেন নিলাম এখানে, তাহলে দেখা যায় কিউ আধান থেকে বদ্ধতলের যে কোনো বিন্দুর দূরত্বই কত হবে, বদ্ধতলের যে কোনো বিন্দুর দূরত্বই হবে আর এর সঙ্গে সমান। তো যেহেতু টোটাল বদ্ধতলের দূরত্ব কিউ আধান থেকে সমান, তাহলে সমস্ত বদ্ধতলের ওপর ই এর মান একই হবে, ই এর মান কনস্ট্যান্ট হবে টোটাল বদ্ধতলটার ওপর। কারণ ই এর এক্সপ্রেশনে দেখো আর এর ওপর ডিপেন্ড করে আর কিউ এর ওপর ডিপেন্ড করে, এখানে কিউটা ফিক্সড তাহলে ডিপেন্ড করছে আর এর ওপর। তাহলে যদি টোটাল তলের ওপর আর এর মানটা কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে টোটাল তলের ওপর ই এর মানও কি হয়ে যাবে, কনস্ট্যান্ট। সেই জন্য আমরা এখানে বদ্ধতলটা এইভাবে এইভাবে কল্পনা করলাম যাতে করে টোটাল বদ্ধতলের ওপর ই এর মানটা কনস্ট্যান্ট হয়ে যায়। আমরা অন্যভাবে বদ্ধতল কল্পনা করতে পারতাম কিন্তু সেখানে ক্যালকুলেশন জটিল হতো, ই এর মান আর কনস্ট্যান্ট থাকতো না। যখনই ই এর মান কনস্ট্যান্ট হবে ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে আসতে পারবো আমরা ই কে, ঠিক আছে। তাহলে দেখো ক্যালকুলেশনটা, আচ্ছা এখানে যদি আমরা ছোট্ট একটা ডিএস ক্ষেত্রফল কল্পনা করি, এটা যদি একটা ডিএস ক্ষেত্রফল হয় আর টোটাল গোলকের ক্ষেত্রফলটা যদি এস হয় যার মান তোমরা জানো 4πr² হবে, ঠিক আছে। আচ্ছা দেখো এই ডিএস ক্ষেত্রফলের লম্ব দিক কোন দিকে হবে একটু খেয়াল করে দেখো, আর ভেক্টর যেদিকে আছে ডিএস ক্ষেত্রফলের লম্ব দিকটাও সেই ডিরেকশনেই হচ্ছে, তার মানে আর ভেক্টরও যেদিকে ডিএস ভেক্টরের অভিমুখও সেই দিকে, তাহলে ডিএস ভেক্টর আর আর ভেক্টরের মধ্যে কোণ কত হয়ে যাচ্ছে, ডিএস ভেক্টর আর আর ভেক্টরের মধ্যে কোণ হয়ে যাচ্ছে 0 ডিগ্রি, এটাই থিটার মান, ঠিক আছে। আর একটা জিনিস দেখো, একটা পজিটিভ আধানের জন্য বলরেখাগুলো কিরকম হয়, এই আর ভেক্টর যেরকম আছে রেডিয়ালি ব্যাসার্ধের অভিমুখে, বলরেখাগুলো তোমরা দেখেছিলে একটা বিন্দু আধানের জন্য এইভাবে বলরেখাগুলো ছড়িয়ে পড়ে, অর্থাৎ বলরেখার ডিরেকশনও আর ভেক্টরের অভিমুখে আছে এই বিন্দুতে, প্রত্যেকটা বিন্দুতেই তাই। তাহলে বলরেখার ডিরেকশন মানেই প্রাবল্য ই এর ডিরেকশন, তাহলে প্রাবল্যের অভিমুখ আর এন ক্যাপের অভিমুখ অর্থাৎ ডিএস এর অভিমুখ একই দিকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ অর্থাৎ ডিএস ভেক্টরের সঙ্গে ই ভেক্টরের মধ্যবর্তী কোণ অলওয়েজ কত হয়ে যাচ্ছে, এক্ষেত্রে হয়ে যাচ্ছে 0 ডিগ্রি, প্রত্যেকটা বিন্দুতেই তাই হবে। দেখো এই বিন্দুতে প্রাবল্য কাজ করছে এই দিকে, আর এখানে যদি আমি একটা ছোট্ট ডিএস কল্পনা করতাম ডিএস এর লম্ব দিক এই দিকেই হতো, তার মানে দেখো এখানেও ডিএস ভেক্টরের সঙ্গে ই ভেক্টরের কোণ কত হচ্ছে, 0 ডিগ্রি। এবার দেখো গাউসের উপপাদ্য থেকে আমরা লিখতে পারি, দেখো গাউসের উপপাদ্য থেকে আমরা এক্সপ্রেশনটা কি লিখতে পারি, বদ্ধ ক্ষেত্রফল সমাকলন ই ডট ডিএস ইকুয়ালস টু বদ্ধতল দ্বারা আবদ্ধ আধান ডিভাইডেড বাই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, তাই ছিল। আমি যদি ই ডট ডিএস কে ভাঙি কি হবে, আচ্ছা এখানে যে ক্ষেত্রফলের উপর ইন্টিগ্রেশনটা হচ্ছে সেই ক্ষেত্রফলের মান এস লিখে দিলাম। দেখো ই ডট ডিএস কে ভাঙলে হবে ই ডিএস কস থিটা, যেখানে থিটাটা হচ্ছে ই আর ডিএস ভেক্টরের মধ্যে কোণ, বসাচ্ছি আমি ক্যালকুলেট করে রেখেছি কিউ বাই এপসা। দেখো বদ্ধ তলের উপর ই কনস্ট্যান্ট আমি আগেই বলেছিলাম, আর এখানে থিটার মানও 0 ডিগ্রি হচ্ছে, তাহলে দেখো তো এক্সপ্রেশনে কি চেঞ্জ হবে, ই বাইরে বেরিয়ে আসছে, ইন্টিগ্রেশন ডিএস, ঠিক আছে। কস থিটার মান কত, থিটা 0 ডিগ্রি হওয়ায় কস থিটার মান 1 হয়ে যাচ্ছে, সমান বদ্ধতল দ্বারা আবদ্ধ আধান, দেখো তো টোটাল বদ্ধতল দ্বারা এখানে কত আধান আবদ্ধ আছে, কিউ,
তাহলে বদ্ধতল দ্বারা আবদ্ধ আধান কিউ আর মাধ্যমে তড়িৎ ভেদ্যতা ধরে নাও এক্সট্রা। এবার দেখো ইন্টিগ্রেশন অফ ডিএস, চারিদিকে ডিএস অংশগুলোকে যোগ করলে আমরা টোটাল কত ক্ষেত্রফল পাবো? টোটাল এই গোলকের তলটা পাবো, অর্থাৎ কত ক্ষেত্রফল পাবো? 4πr²। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএস মানে 4πr² সমান কিউ বাই এক্সট্রা। তাহলে দেখো ই ইকুয়ালস টু, এখানে লিখছি ই ইকুয়ালস টু কত আসছে? কিউ বাই এক্সট্রা ছিল আর 4πr² উপাস থেকে আসছে। আমি সাজিয়ে একটু লিখছি, ই সমান 1/4πr কিউ বাই r²। দেখো একই এক্সপ্রেশন এসছে যেটা আমরা আগে ক্যালকুলেট করে রেখেছিলাম এখানে। এই একই এক্সপ্রেশন এসেছে গাউসের সূত্রে প্রয়োগ করে। ঠিক আছে, চলো তাহলে আমরা গাউসের সূত্রে ফার্স্ট প্রয়োগটা করলাম, যে একটা বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হয় সেটা আমরা ক্যালকুলেট করলাম। ঠিক আছে, চলো নেক্সট অ্যাপ্লিকেশন। এবার যেটা একটা করব সেটা হচ্ছে একটি গোলীয় খোলকের আহিত, মানে গোলীয় খোলকটায় আধান দেওয়া আছে, স্ফেরিক্যাল সারফেস। একটি গোলীয় খোলকের জন্য কোনো বিন্দুতে প্রাবল্য, যদি এখানে তিনটে কন্ডিশন আসবে। ঠিক আছে, তাহলে একটা গোলীয় খোলক মানে স্ফেরিক্যাল সেলের জন্য আহিত গোলীয় খোলক, মানে যে গোলীয় খোলকটায় আমরা আধান দিয়ে রেখেছি সেরকম একটা গোলীয় খোলকের জন্য কোনো বিন্দুতে প্রাবল্য কত হয় ক্যালকুলেট করি। দেখো আমি ধরে নিলাম এখানে একটা আর ব্যাসার্ধের আহিত গোলক রাখা আছে। ধরো এরকম একটা গোলীয় খোলক, খোলক মানে কি ভেতরটা ফাঁপা, তাহলে এটা একটা আর ব্যাসার্ধের গোলীয় খোলক। ঠিক আছে, ধরো এই গোলীয় খোলকটায় কিউ আধান দেওয়া আছে, টোটাল গোলীয় খোলকটায় কিউ আধানকে আমি রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি যদি গোলীয় খোলক আর এটাকে যদি আমি বলতাম সলিড স্ফিয়ার মানে নিরেট গোলক, দুটো ক্ষেত্রেই কিন্তু একই হতো ব্যাপারটা। কেন বলতো? আমরা প্রথম চ্যাপ্টারে শিখেছিলাম যে একটা পরিবাহীর ক্ষেত্রে আধান সবসময় কোন জায়গায় অবস্থান করে? পরিবাহীর বাইরের পৃষ্ঠে। তাহলে গোলীয় খোলকের ক্ষেত্রে আধানটা একটাই, যেহেতু তল, আধানটা সেই তলে অবস্থান করছে অর্থাৎ বাইরের পৃষ্ঠে। এখানে যদি আমি একটা নিরেট গোলককেও রাখতাম, নিরেট গোলকের বাইরের তল মানে এই গোলীয় খোলকের তলটাই, তার মানে সেক্ষেত্রেও নিরেট গোলকের ক্ষেত্রেও আধানগুলো কোন তলেই অবস্থান করত? বাইরের তলে বা বাইরের ক্ষেত্রফলেই অবস্থান করত। মানে নিরেট গোলকও যা হচ্ছে তোমার গোলীয় খোলকের ক্ষেত্রেও ক্যালকুলেশন তাই হবে, কারণ দুটো ক্ষেত্রেই আধান এই বাইরের তলটাতেই অবস্থান করবে। ঠিক আছে, চলো দেখে নি তাহলে। ধরো আমরা প্রথমে যেটা করব, এখানে তিনটে কন্ডিশন আসবে। সেই তিনটে কন্ডিশন হচ্ছে, একবার আমরা
খোলকের বাইরের কোনো বিন্দুতে প্রাবল্য বের করব, একবার আমরা খোলকের সারফেসের কোনো বিন্দুতে প্রাবল্য বের করব, আর একবার আমরা খোলকের অভ্যন্তরের কোনো বিন্দুতে প্রাবল্য কত হয় বের করব। ঠিক আছে, চলো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে খোলকের বহিস্থ কোনো বিন্দুতে প্রাবল্য। তাহলে খোলকের বহিস্থ বিন্দুতে প্রাবল্য। ঠিক আছে, কিভাবে দেখো নির্ণয় করছি। ধরো আমাকে এই বিন্দুতে প্রাবল্য বের করতে হবে, যে বিন্দুটা খোলকের কেন্দ্র থেকে, ধরো এই বিন্দুতে প্রাবল্য বের করব যে বিন্দুটা খোলকের কেন্দ্র থেকে x দূরত্বে অবস্থিত। ঠিক আছে, তো আমি প্রথমেই বলেছি গাউসের উপপাদ্য প্রয়োগ করতে হলে আমাকে একটা সুবিধাজনক বদ্ধতল কল্পনা করতে হবে। এখানে দেখো বদ্ধতলটা কিভাবে কল্পনা করছি, যেহেতু x দূরত্বে আমাকে প্রাবল্য বের করতে হবে, এখানে আমরা x ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করে নিচ্ছি মূল গোলীয় খোলকটাকে কেন্দ্র করে। তাহলে এইভাবে আমরা একটা x ব্যাসার্ধের গোলক কল্পনা করে নিচ্ছি। কি সুবিধা হবে, আগের মতোই, আগের অ্যাপ্লিকেশনটার মতোই দেখো, যেহেতু টোটাল গোলীয় খোলকটা x ব্যাসার্ধের যে গোলক আমি কল্পনা করলাম, সেই গোলকের মধ্যে যেহেতু ভেতরের গোলীয় খোলকটা আছে, তাহলে আমি গোলীয় খোলকের সমস্ত আধানটা ধরে নিতে পারি তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে। ঠিক আছে, এবার দেখো গোলীয় খোলকের কেন্দ্র থেকে x ব্যাসার্ধের যে গোলকটা, তার প্রত্যেকটা তলের প্রত্যেকটা বিন্দুর দূরত্বই কত করে হবে, আগের মতোই প্রত্যেকটা বিন্দুর দূরত্বই হবে x। তাহলে আগের অ্যাপ্লিকেশনটার মতোই আমি বলতে পারি টোটাল বাইরের তলটার ওপর যেহেতু দূরত্ব, তলের প্রত্যেকটা বিন্দুর দূরত্বই কেন্দ্র থেকে সেম, তাহলে প্রত্যেকটা বিন্দুতেই প্রাবল্যের মান কি হবে, কনস্ট্যান্ট। আর প্রাবল্যের মান কনস্ট্যান্ট হলে আমাদের কি সুবিধা হবে, এক্সপ্রেশনে যে ইটা ছিল সেটা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে আসবে। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো, যদি কিউ আধানটা কেন্দ্রে আমি ধরে নিতে পারি, বা যদি আমি ধরে নিই কিউ আধানটা কেন্দ্রে কেন্দ্রীভূত হয়ে আছে গোলীয় খোলকের জন্য, তাহলে এক্ষেত্রে বলরেখা বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ কিভাবে থাকবে। দেখো তড়িৎ ক্ষেত্রের বলরেখাগুলো এইভাবে রেডিয়ালি ব্যাসার্ধের অভিমুখে নির্গত হবে। তাহলে বলরেখাগুলো এইভাবে নির্গত হচ্ছে। ঠিক আছে, বলরেখা মানেই এটাই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ, এটাই ই এর অভিমুখ। ঠিক আছে, এবার দেখো যদি আমি বাইরের তলটার উপর কোথাও একটা ছোট্ট ডিএস অংশ কল্পনা করি, এই ডিএস ক্ষেত্রফলের অভিমুখ দেখো ই ভেক্টরের সঙ্গে একই দিকে হয়ে যাচ্ছে। তাহলে ডিএস আর ই যদি একই অভিমুখে হয়, তাদের মধ্যবর্তী কোণ থিটাটা কত হয়ে যাবে, 0 ডিগ্রি। এখানে ই ডট ডিএস কে ভাঙলে ই ডিএস কস থিটা আসবে, থিটার জায়গায় কত বসাতে পারবো, 0 ডিগ্রি, কস 0 মানে 1 হয়ে যাবে, একটা টার্ম বাদ চলে যাবে। ঠিক আছে, দেখো যে কোনো বিন্দুতেই তাই হবে। এখানে যদি ডিএস কল্পনা করি, ডিএস এর লম্ব দিক এই দিকটা, আর ই ভেক্টরও আছে এই দিকে, তাহলে এখানেও ই আর ডিএস এর মধ্যে কোণ কত হবে, এখানেও ই আর ডিএস এর মধ্যে কোণ 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সমস্ত তলটার উপরই থিটার মান কত হয়ে যাচ্ছে, 0 ডিগ্রি। ঠিক আছে, এবার ক্যালকুলেশনে চলে আসি। দেখো আচ্ছা আরেকটা জিনিস, সমস্ত দিকে ডিএস মানে বাইরের তলটার মোট ক্ষেত্রফল কত সেটা লিখে রাখি। সমস্ত দিকে ডিএস গুলোকে যোগ করলে আমরা টোটাল কত ক্ষেত্রফল পাবো, বাইরের তলটা কত ব্যাসার্ধের গোলক ছিল, এক্স ব্যাসার্ধের, তাহলে বাইরের সমগ্র তলটার ক্ষেত্রফল হবে 4 পাই এক্স স্কোয়ার। বাইরের সমগ্র তলটার ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে, 4 পাই এক্স স্কোয়ার। তাহলে দেখো গাউসের সূত্র থেকে আমরা পাই
সূত্র বা উপপাদ্য, গাউসের উপপাদ্য থেকে আমরা জানি, এক্সপ্রেশনটা লিখে নিই, ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসিলন। এখানে আচ্ছা এটাকে আমরা ভেঙে নিই, ই ডিএস কস থিটা ইকুয়ালস টু কিউ বাই এপসিলন। এক্ষেত্রে দেখো যে গাউসীয় তলটা আমি কল্পনা করেছি সেখানে ই এর মান কনস্ট্যান্ট, তাহলে ই কনস্ট্যান্ট, আর থিটার মান যে কোনো বিন্দুতেই কত দেখালাম, 0 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে গাউসীয় তলের ওপর, গাউসীয় যে তলটা আমি কল্পনা করেছি সেই তলের ওপর। ঠিক আছে, তাহলে ই বাইরে বেরিয়ে এলো, কস থিটাটা 1 হয়ে যাবে, তাহলে শুধু ভেতরে পড়ে থাকছে ডিএস সমান কিউ বাই এপসিলন। ঠিক আছে, তাহলে দেখো ই ইকুয়ালস টু, আচ্ছা কিউ মানে কি, কিউ মানে হচ্ছে টোটাল বদ্ধ তলটা দ্বারা আবদ্ধ আধান। এখানে বদ্ধ তল দ্বারা আবদ্ধ আধান কত আছে, ভেতরে কত আধান ছিল, কিউ আধানই ছিল, তাহলে কিউ এর জায়গায় কিউই বসছে, তাহলে ই ইন্টু ডিএস। দেখো চারিদিকে ডিএস গুলোকে যোগ করলে টোটাল কত ক্ষেত্রফল আমরা পাবো, 4π x²। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএস মানে 4π x² সমান কিউ বাই এপসিলন। এখান থেকে দেখো ই ইকুয়ালস টু কত লিখতে পারি, ই ইকুয়ালস টু 4π, একদম লিখে দিচ্ছি 4π ইন্টু কিউ বাই x²। এটা হচ্ছে বহিস্থ কোনো বিন্দুর জন্য বা একটা গোলীয় ফলকের জন্য ফলকের বহিস্থ কোনো বিন্দুতে প্রাবল্য কত হয় তার এক্সপ্রেশন। ঠিক আছে, চলো আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে, যদি বিন্দুটা ফলকের সারফেসে থাকে, অর্থাৎ ফলকের সারফেসের কোনো বিন্দুতে প্রাবল্য কত হবে আমরা নির্ণয় করব। ঠিক আছে, তারপরে আসবো ফলকের অভ্যন্তরের কোনো বিন্দু। চলো, এটা গেল বহিস্থ বিন্দু, এবার হচ্ছে ফলকের সারফেস। তাহলে ফলকের তলের কোন বিন্দুতে প্রাবল্য, একটু লক্ষ্য করে দেখো, আমরা আগের যে অ্যাপ্লিকেশনটা করলাম সেখানে বহিস্থ কোনো বিন্দুতে প্রাবল্য বের করেছিলাম, অর্থাৎ আগের অ্যাপ্লিকেশনটায় এক্সটা ফলকের নিজস্ব ব্যাসার্ধ আর এর থেকে বেশি ছিল আগের এক্সপ্রেশনটায়। এই এক্সপ্রেশনটায় দেখো, যেহেতু আমরা ফলকের সারফেসের কোনো বিন্দুতে প্রাবল্য বের করব, তাহলে এক্সটা অর্থাৎ কেন্দ্র থেকে, ফলকের কেন্দ্র থেকে যে বিন্দুতে প্রাবল্য বের করব তার দূরত্ব, যেটাকে আমরা এক্স ধরেছিলাম, সেই দূরত্বটা কার সঙ্গে সমান হবে, সেই দূরত্বটা ফলকের ব্যাসার্ধ আর এর সঙ্গে সমান হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে কন্ডিশন হচ্ছে এক্স সমান আর। ঠিক আছে, আগেরটায় ছিল এক্স গ্রেটার দেন আর, 1 নম্বর। ঠিক আছে, আচ্ছা এক্স সমান যদি আর হয় তাহলে আমরা এই, এটাই হচ্ছে এখন এক্স, আগের মতো সবকিছু সেম থাকবে, গাউসীয় তলটা এখন খোলকের তলটাই হয়ে যাবে গাউসীয় তল, কারণ এক্স ব্যাসার্ধের গোলকও যা আর আর ব্যাসার্ধের গোলকও তাই। ঠিক আছে, তাহলে গাউসীয় তল মানে আগের মতো সবকিছু সেম থাকছে, শুধু গাউসীয় তল কোনটা হয়ে যাচ্ছে, গাউসীয় তল মানে ওই মূল গোলীয় ফলকের তলটাই এখন হয়ে যাচ্ছে গাউসীয় তল। তাহলে আগের মতোই এক্ষেত্রেও
এক্ষেত্রেও ই কনস্ট্যান্ট গাউসীয় তলের ওপর হবে, কারণ এক্ষেত্রেও বলরেখাগুলো সেই রেডিয়ালি নির্গত হচ্ছে, আর এক্ষেত্রেও থিটার মান 0 ডিগ্রি, শুধু এক্স এর জায়গায় কত হবে, আর হবে। তাহলে এক্সপ্রেশনটা কি হবে বলো, একদম লিখে দিচ্ছি, ই ইন্টিগ্রেশনের বাইরে ভেতরে পড়ে থাকবে শুধু ডিএস, আর ওপাশে বদ্ধ তল দ্বারা আবদ্ধ আধান এখনো সেই কিউ বাই এপসান, কারণ কস থিটার মান কত হয়ে গেছে, যেহেতু কস থিটা সমান 1, থিটার জায়গায় 0 ডিগ্রি বসিয়েছি, তাহলে ই ইন্টু ডিএস। দেখো এখন টোটাল ডিএস গুলোকে যোগ করলে টোটাল কতটা ক্ষেত্রফল পাবো, এই যে গোলকটা তার ব্যাসার্ধ কত ছিল r², তাহলে টোটাল সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে 4πr² সমান কিউ বাই এপসান। তাহলে ই ইকুয়ালস টু একদম লিখে দিচ্ছি 4πr² কিউ বাই r²। এটা হচ্ছে কোথায় হলো, গোলীয় ফলকের সারফেস হয়েছে। চলো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 3 নম্বর কেস, যেটা হচ্ছে যদি বিন্দুটা খোলকের অভ্যন্তরে অবস্থিত হয়, তখন অভ্যন্তরের কোনো বিন্দুতে প্রাবল্য কত হবে সেটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, চলো। তাহলে কন্ডিশন 3, যখন এক্স লেস দ্যান আর, অর্থাৎ খোলকের অভ্যন্তরের কোন বিন্দুতে প্রাবল্য, ঠিক আছে। দেখো কত করে হবে বা কি হবে আমরা ক্যালকুলেট করব। ধরো এটা মূল গোলীয় খোলকটা ছিল, যার ব্যাসার্ধ ছিল r, এবং টোটাল গোলীয় খোলকটা আমি কত আধান দিয়েছিলাম, কিউ আধান, যে আধানগুলো খোলকের বাইরের পৃষ্ঠে ছিল। ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে, গোলকের অভ্যন্তরের কোনো বিন্দু, ধরো এই বিন্দুতে প্রাবল্য কত আমাকে বের করতে হবে। ঠিক আছে, আমি ধরে নিলাম এই বিন্দুটা খোলকের কেন্দ্র থেকে এক্স দূরত্বে অবস্থিত, আগের মতোই। ঠিক আছে, তাহলে এই বিন্দুতে প্রাবল্য বের করার জন্য আমাকে আগের মতোই এক্স ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করে নিতে হবে। ঠিক আছে, এক্স ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করে নিলাম, বলরেখাগুলো আগের মতোই এরকম রেডিয়ালি নির্গত হচ্ছে, তাহলে আগের সমস্ত কিছুই সেম থাকবে, অর্থাৎ এই গোলীয় খোলকের যে কোনো বিন্দুতে থিটার মান 0 ডিগ্রি হবে, দ্বিতীয়ত ই কনস্ট্যান্ট হবে, কারণ খোলকের উপরিস্থিত প্রত্যেকটা বিন্দুই কেন্দ্র থেকে এক্স দূরত্বে অবস্থিত, তাহলে সমস্ত বিন্দুতেই প্রাবল্যের মান, যেহেতু প্রাবল্য দূরত্বের উপর অনলি ডিপেন্ড করে, সমস্ত বিন্দু ডিস্টেন্স যেহেতু সেম, তাহলে সমস্ত তলের উপরেই প্রাবল্যের মান কি হবে, কনস্ট্যান্ট। তাহলে এক্ষেত্রে গাউসের উপপাদ্য থেকে আমরা পাই, দেখো এখানে একটা ইন্টারেস্টিং রেজাল্ট আসবে, লক্ষ্য করো, গাউসের উপপাদ্য থেকে আমরা কি পেয়েছিলাম, যে ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসান। একদম ক্যালকুলেশন করে দিচ্ছি, ই যেহেতু কনস্ট্যান্ট বাইরে চলে এলো, ভেতরে শুধু পড়ে আছে ডিএস সমান কিউ বাই এপসান। ঠিক আছে, তাহলে ই ভেতরের তলটার ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, যেহেতু ব্যাসার্ধ এক্স, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 4πx², ডিএস এর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো 4πx²। কিন্তু এই জায়গায় একটা ইন্টারেস্টিং বিষয় দেখো,
কিউটা কি? বদ্ধতল দ্বারা আবদ্ধ আধান। আমাদের কল্পিত বদ্ধতল এখন এইটা, কল্পিত বদ্ধতল এইটা। আচ্ছা বলো তো, তোমরাই চিন্তা করে বলো, বদ্ধতল দ্বারা আবদ্ধ আধান এখন কত? অ্যাকচুয়ালি আধান কোথায় আছে? আধানগুলো তো সব বাইরের পৃষ্ঠে আছে। তাহলে অ্যাকচুয়ালি এই বদ্ধতলের মধ্যে কোনো আধান আছে কি? দেখো বদ্ধতলের মধ্যে কোনো আধান নেই। তাহলে বদ্ধতল দ্বারা আবদ্ধ আধান এখানে কত হয়ে যাবে? 0। তাহলে এখানে রেজাল্টটাও কত হয়ে যাবে? সঙ্গে সঙ্গে 0। তাহলে দেখো, একটা গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতেই তুমি যখন প্রাবল্য নির্ণয় করতে যাবে, সেখানে প্রাবল্য অলওয়েজ কত হবে? 0। ঠিক আছে, তাহলে দেখো 3 নম্বর কন্ডিশনে প্রাবল্য 0 হলো। ফার্স্ট কন্ডিশন যেটা ছিল 1 নম্বর কেস বা 1 নম্বর কন্ডিশন, সেখানে প্রাবল্যের মান ছিল 1/4 এক্সা কিউ বাই এক্স স্কোয়ার, তাই তো? সেকেন্ড কন্ডিশন যেটা ছিল, সেখানে প্রাবল্যের মান ছিল 1/4 এক্সা কিউ বাই আর স্কোয়ার। তাহলে এখানে যদি আমি একটা গ্রাফ আঁকি, এটা ছিল এক্স লেস দেন আর, এখানে ছিল এক্স সমান আর। তাহলে আমি যদি প্রাবল্য ভার্সেস দূরত্ব এক্স এর একটা লেখচিত্র আঁকি, লেখচিত্রটা কিরকম আসবে খুব ভালো করে লক্ষ্য করো। এক্স ভার্সেস ই, প্রাবল্যের লেখচিত্র। এইদিকে আমরা এক্স কে প্লট করছি, এইদিকে আমরা প্রাবল্য ই কে প্লট করছি। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা তিনটে বিন্দু নিলাম। এখানে এক্স ইকুয়াল টু 0, তিনটে নয় দুটো বিন্দু। এখানে এক্স ইকুয়াল টু আর, তার পরের অংশটায় এক্স গ্রেটার দেন আর। এইখানে এক্স ইকুয়াল টু আর লেখাই আছে, আর এই দিকটায় এক্স লেস দেন আর। ঠিক আছে, এক্স সমান আর এ আমি একটা লাইন টেনে নিলাম। লক্ষ্য করো ভালো করে, এক্স সমান আর মানে এই বিন্দু একদম গোলকের কেন্দ্র, যেখানে এক্স এর মান 0। ঠিক আছে, আমি কেন্দ্র থেকে যত বাইরের দিকে যাব, এক্স এর মান তত বাড়তে বাড়তে এক সময় আর এর সঙ্গে সমান হবে। যতক্ষণ না এক্স এর মান আর এর সঙ্গে সমান হয়, ততক্ষণ আমি বলবো গোলকের বা খোলকের ভেতরেই আছি আমি। ঠিক আছে, যতক্ষণ খোলকের অভ্যন্তরে থাকবে, ততক্ষণ ই এর মান কত থাকবে? ই এর মান অলওয়েজ থাকবে 0। তাহলে এক্স সমান আর পর্যন্ত ই এর মান কত থাকবে? 0। ঠিক আছে, যখনই তুমি পৃষ্ঠে পৌঁছলে ই এর মান কত হয়ে গেল? পৃষ্ঠে যখনই পৌঁছলে ই এর মান হয়ে গেল 1/4 কিউ বাই আর স্কোয়ার। তাহলে এক্স যখন আর হলো, তখন ই এর একটা মান এলো কত? 1/4 কিউ বাই আর স্কোয়ার। ঠিক আছে, এবার যখন এক্স এর মান আর এর থেকে বেশি হয়ে যাবে, অর্থাৎ আমরা যখন খোলকের বাইরের বহিষ্ঠ কোনো বিন্দুতে চলে যাব, তখন দেখা যাচ্ছে ই ইকুয়ালস টু 1/4 কিউ বাই এক্স স্কোয়ার। অর্থাৎ ই এর মানটা দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ই এর মানটা বর্গের সঙ্গে যেহেতু ব্যস্তানুপাতিক, যত ডিস্টেন্স বাড়তে থাকবে ই এর মান তত এক্সপোনেনশিয়ালি কমবে বা অধিবৃত্তের আকারে কমবে। তাহলে দেখো এখান থেকে স্টার্ট হয়ে অধিবৃত্তের আকারে কমতে থাকছে, আর অসীমে গিয়ে 0 হবে। গ্রাফটা তাহলে এরকম দাঁড়াচ্ছে, এই অংশে 0, তারপরে হঠাৎ ম্যাক্সিমাম থেকে ক্রমশ কমতে কমতে অসীমে গিয়ে 0 হবে, টাচ করবে না। ঠিক আছে, অসীমে গিয়ে 0 হবে। তাহলে গ্রাফটা একটু লক্ষ্য করবে। তাহলে আমরা দ্বিতীয় অ্যাপ্লিকেশনটা করলাম। চলো, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গাউসের সূত্রের থার্ড প্রয়োগ। আর দুটো প্রয়োগ আছে গাউসের সূত্রের।
এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা অসীম দৈর্ঘ্যের দীর্ঘ পরিবাহীর জন্য কোনো বিন্দুতে প্রাবল্য। এটা থার্ড প্রয়োগ। অসীম দৈর্ঘ্যের ঋজু, ঋজু মানে সোজা একদম বা দৃঢ়, ঋজু পরিবাহীর জন্য আহিত পরিবাহী অবশ্যই, নালে প্রাবল্য আসবেই না। আহিত পরিবাহীর জন্য কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয়। আচ্ছা দেখো, আমি এখানে একটা অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী আঁকছি, লক্ষ্য করো ভালো করে। অসীম মানে চলতেই থাকবে, তার কিছুটা অংশ আমি আঁকছি, নিচের দিকেও চলতে থাকছে। তাহলে অসীম দৈর্ঘ্যের পরিবাহীর কিছুটা অংশকে আমি দেখিয়েছি এবং পরিবাহীটা একদম স্ট্রেট, সেই জন্য ঋজু পরিবাহী বলছি। এই পরিবাহীতে কিছু আধান দেওয়া আছে, অর্থাৎ আহিত পরিবাহী, ঠিক আছে। ধরো প্লাস আধান দেওয়া আছে। আমি পরিবাহীর এল দৈর্ঘ্য নিয়ে কাজ করব। এল দৈর্ঘ্যের পরিবাহীর, টোটাল অসীম পরিবাহীর কতটা অংশ দেখছি আমরা? এল দৈর্ঘ্য, ঠিক আছে। আচ্ছা আমি যদি ধরে নিই পরিবাহীর একক দৈর্ঘ্যে আধান আছে, টোটাল পরিবাহীতে কত আধান আছে তো আমার জানা সম্ভব নয়, অসীম পরিমাণ আধান থাকবে কারণ পরিবাহীটা দৈর্ঘ্য অসীম। আমি যেহেতু পরিবাহীর একটা ছোট্ট অংশ নিয়ে ক্যালকুলেশনটা করছি, সেই জন্য ওই ছোট্ট অংশে কত আধান আছে শুধুমাত্র সেইটুকু আমার জানলেই হবে। আমি যদি ধরে নিই পরিবাহীর একক দৈর্ঘ্যে আধান আছে ল্যামডা, একক দৈর্ঘ্যে যদি ল্যামডা আধান থাকে তাহলে এল দৈর্ঘ্যে কত আধান থাকবে? ল্যামডা ইন্টু এল, ঠিক আছে। এটা আমাদের কিউ এক্ষেত্রে হবে, দেখতে পাবে তোমরা। আচ্ছা চলো এবার গাউসের উপপাদ্য আমরা এখানে প্রয়োগ করছি। তো গাউসের উপপাদ্য প্রয়োগ করতে হলেই আমাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে একটা গাউসীয় তল বা একটা বদ্ধ তল আমাকে কল্পনা করতে হবে। তো এখানে বদ্ধ তলটা আমরা কি করে কল্পনা করব? যদি আমি এই পরিবাহী তার থেকে আর দূরত্বের কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে চাই, কি করব? আর ব্যাসার্ধের এবং এল দৈর্ঘ্যের একটা চোঙ কল্পনা করছি। চোঙ মানেই সেটাও একটা বদ্ধ তল হবে। তাহলে দেখো ভালো করে কি কল্পনা করছি, আর ব্যাসার্ধযুক্ত এবং এল দৈর্ঘ্যের, মানে যতটা দৈর্ঘ্য আমরা দেখছি সেই দৈর্ঘ্যের একটা চোঙ কল্পনা করব। আমি আসছি, ভালো করে ফলো করো। তাহলে কত দৈর্ঘ্যের চোঙ? এল দৈর্ঘ্যের, আর কত ব্যাসার্ধের? আর ব্যাসার্ধের, ঠিক আছে। আচ্ছা চোঙ কেন বদ্ধ তল? কারণ দেখো চোঙের মোট তিনটে তল নিয়ে একটা বদ্ধ অঞ্চল বা একটা জায়গা আবদ্ধ হয়ে আছে। এই একটা তল যেটাকে আমি S1 ধরছি, ঠিক আছে, ক্ষেত্রফল ভেক্টর রাশি। এই একটা তল যেটাকে আমি S2 ধরছি,
ঠিক আছে, অ্যাকচুয়ালি S1 S2 দুটোরই মান সেম। ঠিক আছে, আর খুব ভালো করে লক্ষ্য করো, পার্শ্ব একটা তল আছে যেটা বৃত্তাকার তল, যেটাকে আমরা S3 ধরছি। ঠিক আছে, আগে তিনটে তলের অভিমুখ গুলো দেখে নাও। দেখো পরিষ্কার বুঝতে পারছো, ওপরের তলটার অভিমুখ ওপরের দিকে N1 ক্যাপ, নিচের তলটার লম্ব নিচের দিকে N2 ক্যাপ। হয়েছে, S3 তলটার অভিমুখ রেডিয়ালি বাইরের দিকে N3 ক্যাপ। মানে আমরা যদি আরেকটু ভালো করে লক্ষ্য করি, যেহেতু এটা একটা বৃত্তাকার তল, বিভিন্ন জায়গায় অভিমুখ বিভিন্ন দিকে হবে। কিরকম হবে অভিমুখটা একটু লক্ষ্য করো, রেডিয়ালি বাইরের দিকে, মানে এইখানে হলো এইখানে, এইদিকে হলো এইরকম দিকে, এখানে হবে এরকম। তাহলে বিভিন্ন জায়গায় অভিমুখ বিভিন্ন দিকে হবে বৃত্তাকার তলটার ক্ষেত্রে। ঠিক আছে, চলো এবার দেখো, যেহেতু এই রেখাটায় আমরা আধান দিয়ে রেখেছি, তাহলে এখানে আধানের জন্য বলরেখাগুলো, সৃষ্ট বলরেখাগুলো কিরকম হবে। দেখো আমি একটা সরল রেখাকে অসংখ্য বিন্দু আধানের সমন্বয় চিন্তা করতে পারি। তাহলে প্রত্যেকটা বিন্দু আধানের জন্য বলরেখাগুলো এরকম চারিদিকে রেডিয়ালি ভাবে বেরিয়ে যায়। তাহলে এখানে বলরেখাগুলো কিরকম থাকবে, বলরেখাগুলো দেখো এরকম রেডিয়ালি নির্গত হবে। আমি অন্য কালারে করছি, বলরেখাগুলো এই বিন্দুর জন্য বলরেখাগুলো এইভাবে রেডিয়ালি নির্গত হচ্ছে। আচ্ছা, বলরেখা মানে এটাই তড়িৎ প্রাবল্যের অভিমুখ হবে। তাহলে বলরেখাগুলো এইভাবে নির্গত হচ্ছে। তাহলে একটু লক্ষ্য করে দেখো, এইটা হচ্ছে ই বা প্রাবল্যের অভিমুখ। ঠিক আছে, একটু লক্ষ্য করে দেখো, S3 যে তলটা ছিল, অর্থাৎ বৃত্তাকার যে তলটা, সেই তলের লম্ব দিকও যেদিকে, প্রাবল্য গুলো সেই রেডিয়ালি আছে, ব্যাসার্ধের অভিমুখেই আছে। আমি একটু আগেই বললাম S3 এর অভিমুখ বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে, কারণ S3 টা লম্ব টানলে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিক হবে, কারণ S3 টা একটা বৃত্তাকার তল। তাহলে S3 তলের সঙ্গে ই ভেক্টর একই দিকে, তাহলে S3 ভেক্টরের সঙ্গে ই ভেক্টরের মধ্যবর্তী কোণ এখানে 0°। হয়েছে, কিন্তু লক্ষ্য করে দেখো, যদি এই পেনটা লক্ষ্য করো, এই পেনটা যদি একটা অসীম দৈর্ঘ্যের পরিবাহী হয় এবং যার এল দৈর্ঘ্য নিয়ে আমরা ধরো চিন্তা করছি, বলরেখাগুলো কিরকম নির্গত হচ্ছে, পেন থেকে এইভাবে চারিদিকে ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, আচ্ছা, বলরেখাগুলো যদি এইভাবে রেডিয়ালে নির্গত হয়, কোনো বলরেখাই কিন্তু ওপরে উঠছে না বা নিচের দিকে নামছে না, সমস্ত বলরেখাগুলো এইভাবে অনুভূমিক ভাবে নির্গত হচ্ছে, যেটা আমি ছবিতে দেখিয়েছি। আচ্ছা, ওপরের যে S1 তল আর নিচের যে S2 তল ছিল, S1 তলের লম্ব কোন দিকে ছিল, ওপরের দিকে। ঠিক আছে, S1 তলের লম্ব, S1 তলের লম্ব ছিল এই দিকে। ঠিক আছে, S2 তলের লম্ব ছিল এই দিকে, আর S3 তলের লম্বগুলো এইভাবে চেঞ্জ হচ্ছিল, ই ভেক্টরের অভিমুখে ছিল। খুব ভালো করে লক্ষ্য করো, S1 তলের লম্ব আর ই ভেক্টর মানে বলরেখার ডিরেকশন কত কোণ করে থাকবে, ভালো করে লক্ষ্য করো, S1 লম্ব আর ই ভেক্টর এরকম, তাহলে কত কোণ করে আছে, বলরেখাগুলো এইরকম রেডিয়ালি নির্গত হচ্ছে, তাহলে ই ভেক্টরের সঙ্গে S1 তলের কোণ অলওয়েজ কত, 90°। একইভাবে S2 তলের লম্ব কোন দিকে ছিল, নিচের দিকে এরকম, ই ভেক্টর এইরকম বেরোচ্ছে, তাহলে S2 তলের লম্বের সঙ্গে ই ভেক্টরের কোণ কত, 90°। তাহলে দেখো এক্ষেত্রেও থিটার মান 90° হবে, মানে ই ভেক্টরের সঙ্গে S2 ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 হবে, ই ভেক্টরের সঙ্গে S1 ভেক্টরেরও মধ্যবর্তী কোণ কত হবে, 90°। কি হবে তাহলে,
আমাদের গাউসের সূত্রের যে এক্সপ্রেশন ছিল, গাউসের সূত্রে এক্সপ্রেশন একটা ই ডট ডিএস ছিল। গাউসের সূত্রে এক্সপ্রেশনটা কি ছিল? বদ্ধ ক্ষেত্রফল সমাকলন ই ডট ডিএস সমান কিউ বাই এপসিলন। ঠিক আছে, তাহলে গাউসের সূত্রে এক্সপ্রেশন ই ডট ডিএস কে ভাঙলে ই ডিএস কস থিটা বেরোচ্ছিল। যদি থিটার মান 90 ডিগ্রি হয়ে যায়, কস থিটার মানগুলো 0 হয়ে যাবে, অর্থাৎ টোটাল ইন্টিগ্রেশনটাই 0 হয়ে যাবে এই দুটো তলের উপর। তাহলে শুধু কোন তলের ইন্টিগ্রেশনটা পড়ে থাকবে? শুধু বৃত্তাকার তলটা। সেই জন্যই আমরা বদ্ধ তল হিসেবে একটা চোঙ কল্পনা করেছি, যাতে করে ক্যালকুলেশন আমাদের খুব সুবিধা হয়। এই দুটো তলের ক্যালকুলেশন বাদ চলে যাচ্ছে, শুধুমাত্র বৃত্তীয় তলটাই আমার পড়ে থাকবে ক্যালকুলেশন। ঠিক আছে, চলো ক্যালকুলেশনটা তাহলে করি। তাহলে গাউসের উপপাদ্য থেকে আমরা লিখতে পারি গাউসের, আচ্ছা আরেকটা জিনিস, একটা চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কত হয় আগে থেকেই লিখে রাখি। যেহেতু চোঙের দৈর্ঘ্য ছিল এল আর চোঙের ব্যাসার্ধ ছিল আর, তাহলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা তোমরা জানো, 2πr/l, তাই তো? চলো তাহলে গাউসের সূত্র থেকে পাই গাউসের সূত্র থেকে কি পাবো? বদ্ধ ক্ষেত্রফল সমাকলন ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসিলন। ঠিক আছে, এখানে ক্ষেত্রফল বলতে টোটাল চোঙের তলটাকে বোঝাচ্ছে। টোটাল চোঙের তলটা কটা তলের দ্বারা গঠিত? S1 S2 S3। তাহলে টোটাল ইন্টিগ্রেশনটাকে আমি তিনটে অংশে ভেঙে নিচ্ছি। যখনই আমি S1 S2 S3 তে ভেঙে নেবো, তখন আর বদ্ধ তল চিহ্ন দেওয়ার দরকার নেই, কারণ সেই তলগুলো তো আর বদ্ধ তল নয়। তাহলে ইন্টিগ্রেশন S1 ই ডট ডিএস প্লাস ইন্টিগ্রেশন S2 ই ডট ডিএস প্লাস ইন্টিগ্রেশন S3 ই ডট ডিএস সমান বদ্ধ তল দ্বারা আবদ্ধ আধান বাই এপসিলন। এখানে একটু লক্ষ্য করো, আমি আগেই বলেছি ই আর S1 এর মধ্যে কোণ 90 ডিগ্রি। তাহলে যখনই আমি এখানে ভাঙবো, ই ডিএস কস থিটা আসবে। ই ডিএস কস থিটা মানে থিটার জায়গায় 90 বসালে এই টোটালটাই কত হয়ে যাবে? থিটার জায়গায় 90 যখনই বসাবো, এই অংশগুলো কি হয়ে যাবে? 0। এখানেও তাই, থিটা যেহেতু 90, তাহলে টোটাল ইন্টিগ্রেশনটা কত হয়ে যাবে? 0। শুধু তাহলে এইটা পড়ে থাকবে, ই ডিএস কস থিটা সমান কিউ বাই এপসিলন, যেখানে ক্ষেত্রফলটা কোন ক্ষেত্রফল? অনলি S3। আচ্ছা, S3 ক্ষেত্রফলের ক্ষেত্রে কি ছিল? S3 তলের প্রত্যেকটা বিন্দুই কেন্দ্র থেকে আগের মতোই আর দূরত্বে আছে। তাহলে সমস্ত বিন্দুতেই বা টোটাল তলের উপরই ই এর মান আগের মতো কনস্ট্যান্ট হবে। যেহেতু সমস্ত তলের প্রত্যেকটা বিন্দুর দূরত্বই রৈখিক আধান থেকে সেম, তাহলে প্রত্যেকটা বিন্দুতেই প্রাবল্যের মানও সেম হবে। তাহলে এক্ষেত্রে ই কনস্ট্যান্ট বাইরে আসবে, থিটা 0 ডিগ্রি। তাহলে শুধুমাত্র ডিএস ই বাইরে, S3 সমান কিউ। কিউ মানে বদ্ধ তল দ্বারা আবদ্ধ আধান। দেখো তো চোঙের মধ্যে তারের কত, তারটা তো অসীম দৈর্ঘ্যের ছিল, কিন্তু চোঙটার মধ্যে তারের কতটা অংশ ছিল? অনলি তারের কতটা অংশ? শুধুমাত্র এল দৈর্ঘ্যের তার ছিল। আর এই এল দৈর্ঘ্যের তারে আধান কতটা ছিল? ল্যামডা ইন্টু এল বা কিউ। এই এল দৈর্ঘ্যের তারের আধানটাই বদ্ধ তল দ্বারা আবদ্ধ আধান এখন। তাহলে বদ্ধ তল দ্বারা আবদ্ধ আধান কত? ল্যামডা ইন্টু এল বাই এপসিলন। আমি বলেছিলাম এটা পরে কাজে লাগবে। ঠিক আছে, তাহলে ই এখানে লিখছি ই ইকুয়ালস টু বা ই ইন্টু ডিএস। ডিএস মানে এই তল, বৃত্তীয় তলটার উপর ইন্টিগ্রেশন হচ্ছে। বৃত্তীয় তলটা ইন্টিগ্রেশন করলে টোটাল কত ক্ষেত্রফল পাবো? 2πr/l সমান ল্যামডা এল বাই এপসিলন। দুই থেকে এল কেটে যাচ্ছে, তাহলে ই ইকুয়ালস টু উপরে ল্যামডা
বাই 2 পাই r ইন্টু এপসাইলন। ঠিক আছে, এইভাবেও রেখে দিতে পারো এক্সপ্রেশনটাকে, অথবা একটু সাজিয়ে লিখতে পারো ইকুয়ালস টু 1/2 পাইটাকে আমি 4 পাই এপসা করে নিলাম, তাহলে উপরে চলে আসবে 2λ/r। এইভাবেও লিখতে পারো। ঠিক আছে, তাহলে এখানে একটু লক্ষ্য করে দেখো প্রাবল্যটা দৈর্ঘ্যের সঙ্গে ব্যাসানুপাতিক। এখান থেকে তোমরা গ্রাফও আঁকতে পারবে। ঠিক আছে, প্রাবল্যটা দৈর্ঘ্যের সঙ্গে কিরকম হচ্ছে, ব্যাসানুপাতিক। তার মানে যত আমরা বাইরের দিকে যাব প্রাবল্যের মান কি হবে, তত কমতে থাকবে। ঠিক আছে, চলো তাহলে তৃতীয় অ্যাপ্লিকেশন হলো, আর একটাই অ্যাপ্লিকেশন বাকি, লাস্ট অ্যাপ্লিকেশন। ঠিক আছে, চলো এটা মুছে দিই, এটা একটু ভালো করে দেখবে, অনেক কিছু বোঝার আছে। ঠিক আছে, এবার যেটা করব সেটা হচ্ছে অসীম সমতলের জন্য, আয়ত সমতলের জন্য কোন বিন্দুতে প্রাবল্য নির্ণয়। তাহলে একটা অসীম সমতল পৃষ্ঠ আছে, অসীম মানে যাকে আমি আঁকতে পারছি না, তাহলে আমি কিছুটা অংশ আঁকছি। ধরো এটা একটা তল, আচ্ছা আমি ধরে নিলাম এই তলটা খুব পাতলা তল। দুটো কন্ডিশন আসবে, যদি তলটা খুব, অসীম তলটা খুব পাতলা হয়, যার থিকনেস খুব কম, তখন প্রাবল্য কত হবে, আর যদি তলটা একটু স্ফীত বা মোটা হয় তখন প্রাবল্য কত হবে। ঠিক আছে, দুটো ক্ষেত্রেই আমি বলে দিচ্ছি। তাহলে অসীম দৈর্ঘ্যের তলের আমি কিছুটা অংশ এখানে দেখিয়েছি, এই তলটা অ্যাকচুয়ালি অসীম, এইদিকে অসীম সব বিস্তৃত অসীম দৈর্ঘ্য পর্যন্ত। ঠিক আছে, আমি তলের এস ক্ষেত্রফল নিয়ে ক্যালকুলেশনটা করছি। ঠিক আছে, আচ্ছা টোটাল তলে অসীম পরিমাণ আধান আছে, যদি এটা আয়ত তল হয় টোটাল তলে আধান ডিস্ট্রিবিউট হয়ে আছে, এবং যেহেতু অসীম দৈর্ঘ্যের তল মোট আধান কত, মোট আধান অলওয়েজ হবে ইনফিনিটি। কিন্তু আমাকে শুধু কত অংশের আধানটা দেখতে হবে, এস ক্ষেত্রফলে কতটা আধান আছে শুধু সেইটুকু দেখলেই হবে। ঠিক আছে, আমি ধরে নিই তলের একক ক্ষেত্রফলে, আগেরটা ছিল একক দৈর্ঘ্য, এটাই আমরা ধরে নেব তলের একক ক্ষেত্রফলে আধান আছে সিগমা। একক ক্ষেত্রফলের আধানকে সিগমা দ্বারা ডিনোট করা হয়, যেটাকে তোমরা পড়েছিলে প্রথম চ্যাপ্টারে তলমাত্রিক ঘনত্ব। ঠিক আছে, তাহলে একক ক্ষেত্রফলে যে আধান আছে সেটাকে আমরা বলবো সিগমা। তাহলে বলো এই এস ক্ষেত্রফলে কত আধান থাকবে, এস ক্ষেত্রফলে কত আধান থাকবে, সিগমা ইন্টু এস। আচ্ছা তলের কোথাও যদি আমি একটা ছোট্ট ডিএস ক্ষেত্রফল কল্পনা করি, যদি তলের কোথাও আমি একটা ডিএস ক্ষেত্রফল কল্পনা করি, এই ডিএস ক্ষেত্রফলে কত আধান থাকবে, ডিএস ক্ষেত্রফলে আধান থাকবে তাহলে সিগমা ইন্টু ডিএস। ঠিক আছে, চলো এবার ক্যালকুলেশনটা করা যাক। আচ্ছা এখানে আমাকে কি করতে হবে, ধরো এই ক্ষেত্রফল থেকে আর দূরত্বের কোনো বিন্দুতে প্রাবল্য কত হয়, আর দূরত্বের কোনো বিন্দুতে প্রাবল্য কত হয়, আর একটু সামনে দেখাচ্ছি বিন্দুটা, এখানে প্রাবল্য কত আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, এইভাবে আর ভেক্টরটা গেছে, তাহলে আর দূরত্বের কোনো বিন্দুতে আমাকে প্রাবল্য নির্ণয় করতে হবে। প্রাবল্য বের করতে গেলে, যেহেতু আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করছি, প্রাবল্য বের করতে গেলে কি করতে হবে, আমাকে একটা বদ্ধ তল চিন্তা করতে হবে। তো এখানে আমরা বদ্ধ তলটা কিরকম ধরবো,
খুব ভালো করে এই জায়গাটা লক্ষ্য করো। এখানে আমরা কত দূরত্বে প্রাবল্য বের করতে চাই? এই তল থেকে আর দূরত্বের কোনো বিন্দুতে প্রাবল্য বের করতে চাই। তাহলে আমি ঠিক আর দৈর্ঘ্যের আর ডিএস ভূমির ক্ষেত্রফল যুক্ত একটা চোঙ কল্পনা করছি। লক্ষ্য করো ভালো করে, কত দৈর্ঘ্যের? আর দৈর্ঘ্যের আর ডিএস ক্ষেত্রফল, মানে যে বিন্দুতে প্রাবল্য বের করব তাকে কেন্দ্র করে একটা ডিএস ক্ষেত্রফল ধরো চিন্তা করলাম, সেই ক্ষেত্রফল বিশিষ্ট এবং আর দৈর্ঘ্যের, অ্যাকচুয়ালি আর দৈর্ঘ্যের নয়, ক্ষেত্রফলের একদিকে আর দৈর্ঘ্য বেরিয়ে আসে, উল্টো দিকেও যদি আমি আর দৈর্ঘ্যের অংশ বের করে রাখতাম তাহলে কিরকম হতো দেখতে? দেখো এই রকম হতো। তাহলে অ্যাকচুয়ালি 2r দৈর্ঘ্যের, পাশেও এটা আর, তাহলে অ্যাকচুয়ালি 2r যে চোঙটা এই ক্ষেত্রফলটাকে দেখো ভেদ করে গেছে বা ছেদ করে গেছে, কতটা অংশে ছেদ করেছে সেই জায়গাটা হচ্ছে এইটা। ঠিক আছে, তো যাই হোক, তাহলে আমরা একটা 2r দৈর্ঘ্যের যার আর অংশ একদিকে বেরিয়ে আছে, বাকি আর অংশ উল্টো দিকে বেরিয়ে আছে, তাহলে 2r দৈর্ঘ্যের এবং ডিএস ক্ষেত্রফল যুক্ত একটা চোঙ কল্পনা করলাম। চোঙ মানেই আমরা আগের অ্যাপ্লিকেশনেই দেখেছি, চোঙ মানেই একটা বদ্ধতল। চোঙ মানে তার কটা তল আছে? এখানে একটা তল ডিএস, ঠিক আছে, এইদিকে একটা ডিএস, দুটো, এটা DS1 ধরলাম, এটা DS2 ধরলাম, আর একটা হচ্ছে বৃত্তাকার তল। তাহলে এই রকম যদি চোঙটা হয়, এইটা একটা DS1, এই দিকটা DS2, আর এই বৃত্তাকার তলটাকে আমি ধরছি DS3, ঠিক আছে। কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপার দেখো, যেহেতু আধানে এইভাবে এই তলের উপর ডিস্ট্রিবিউট হয়ে আছে, তাহলে এখানে বলরেখাগুলো বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ কোন দিকে হবে? সমস্ত বলরেখাগুলো এই তলের সঙ্গে লম্বভাবে নির্গত হবে। তাহলে দেখো বলরেখাগুলো এইভাবে নির্গত হচ্ছে তলের সঙ্গে লম্বভাবে, এই দিকেও তাই, বলরেখা দুদিকেই নির্গত হবে, তলের সঙ্গে লম্বভাবে বলরেখা নির্গত হচ্ছে, অর্থাৎ এইটা হচ্ছে প্রাবল্যের অভিমুখ। ঠিক আছে, আরো কিছু বলরেখা দেখিয়ে দিই, এইদিকেও তাই। লক্ষ্য করে দেখো, DS1 তলের লম্ব যেদিকে, প্রাবল্যও সেই দিকে, তাহলে DS1 তলের সঙ্গে ই ভেক্টরের কোণ কত হবে? 0 ডিগ্রি। একইভাবে DS2 এর ক্ষেত্রেও তাই, DS2 এর সঙ্গেও প্রাবল্যের কোণ কত হবে? 0 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু বলরেখাগুলো এইভাবে বেরোচ্ছে, DS3 লম্ব আছে এই দিকে, তাহলে DS3 ভেক্টরের সঙ্গে ই ভেক্টরের কোণ কত হবে? DS3 ভেক্টরের সঙ্গে ই ভেক্টরের কোণ 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তার মানে এইখানে ইন্টিগ্রেশন 0 হয়ে যাবে। ইন্টিগ্রেশন একটা cos থিটা আসছিল, গাউসের উপপাদ্যের প্রয়োগে প্রথম থেকেই বলে আসছি, তাহলে ইন্টিগ্রেশন DS3 এর উপর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে? 0। শুধু কোন দুটো তল পড়ে থাকবে? DS1 আর DS2। ঠিক আছে, আরেকটা জিনিস আগেই বলে দিই, এই যে বদ্ধ চোঙটা আমি কল্পনা করেছি, এই চোঙের মধ্যে তলের কতটা অংশ আছে? শুধুমাত্র দেখো এই অংশটা আছে। তাহলে বদ্ধ তলের মানে চোঙের মধ্যে টোটাল অসীম তলের কতটা অংশ শুধু পড়ছে? এই অংশটা। আর এই ডিএস অংশে বা ডিএস ক্ষেত্রফলে কত আধান ছিল? এটা, এটাই আমাদের এখন বদ্ধ তল দ্বারা কিন্তু আবদ্ধ আধান হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার ক্যালকুলেশনে যাই। আমরা গাউসের উপপাদ্য থেকে পাই গাউসের উপপাদ্য থেকে আমরা লিখতে পারি, একদম লিখছি, ই ডিএস কস থিটা, ই ডট ডিএস না লিখে একদম লিখে দিলাম ই ডিএস কস থিটা সমান কিউ বাই এক্স আর।
এখানে টোটাল চোঙাকৃতি তলটাকে তিনটে অংশে ভাঙবো, DS1, DS2, DS3। যদিও DS1 আর DS2 সেম, শুধু তাদের লম্বগুলো ডিফারেন্ট, এই দিকের লম্ব এই দিকে, এই তলের লম্ব এই দিকে। ঠিক আছে, সেই জন্য তাদের ভেক্টরিক্যালি ইকুয়াল করতে পারলাম না, শুধু মানগুলো ইকুয়াল। তাহলে এটাকে ভাঙছি, টোটাল বদ্ধ তলটাকে ভাঙলে আমরা তিনটে তল পাবো, একটা S1, ঠিক আছে, S1 এর জন্য একটা EDS cos θ আসবে, একটা S2 তলের, সরি DS1 একটা DS2 তল EDS cos θ আসবে, ঠিক আছে, আর একটা S3 তলের জন্য EDS cos θ আসবে, ইকুয়ালস টু Q বাই এক্সট্রা। ঠিক আছে, এই তলের উপর ইন্টিগ্রেশন 0, কারণ আমি আগেই দেখিয়েছি এক্ষেত্রে থিটার মান কত, 90 ডিগ্রি, যেহেতু থিটা এখানে 90 ডিগ্রি। এই তলে ইন্টিগ্রেশনে কি হবে, এখানেও থিটা 0 ডিগ্রি, এখানেও থিটা 0 ডিগ্রি। আরো একটা জিনিস, DS1 DS2 সমান হওয়ায় এটা প্লাস এটা 2 ইন্টু করে দিতে পারি, 2 EDS, ঠিক আছে, DS1 বা DS2 ইকুয়ালস টু Q বাই কিউটা একদম বসিয়ে দিই। টোটাল চোঙ দ্বারা আবদ্ধ আধান, বদ্ধতল দ্বারা আবদ্ধ আধান কত ছিল, সিগমা ইন্টু DS, ঠিক আছে। চলো তাহলে 2 ইন্টু ই, যেহেতু কনস্ট্যান্ট, দেখো এই তল থেকে এই তলের প্রত্যেকটা বিন্দুর দূরত্বই আর, তাহলে ই এর মান টোটাল তলটার উপরই কি হবে, কনস্ট্যান্ট হবে। তাহলে ই বাইরে, অ্যাকচুয়ালি টোটাল তলটার মানই কত, DS1, তাহলে ইন্টিগ্রেশনের মানও অ্যাকচুয়ালি হবে DS1 ইকুয়ালস টু, এইদিকেও অ্যাকচুয়ালি তাহলে DS1, ঠিক আছে। এই তলটার উপর আমরা ইন্টিগ্রেশন করেছিলাম, বা এই তলে কত আধান ছিল সেটাকে DS1 ধরে নিলাম, DS আর DS1 একই, সমান সিগমা ইন্টু DS1 কাটবে, ইকুয়ালস টু সিগমা বাই, সরি নিচে একটা এক্সট্রা ছিল, সিগমা বাই 2x। খুব ইম্পর্টেন্ট, দেখো একটা অসীম তলের জন্য, অসীম সমতলের জন্য তার সামনের কোনো বিন্দুতে প্রাবল্যের যে মানটা এসেছে একটা কনস্ট্যান্ট রাশি, এখানে কোনো আরও নেই, কিউও নেই। অ্যাকচুয়ালি দূরত্বের কোনো ফর্মুলা এক্সপ্রেশনে নেই, তার মানে প্রাবল্যটা দেখো দূরত্বের উপর ইন্ডিপেন্ডেন্ট, দূরত্বের উপর নির্ভরশীল নয়। এক্ষেত্রে আর এর উপর, খুব ইম্পর্টেন্ট একটা সিদ্ধান্ত, নির্ভরশীল নয়, প্রাবল্য এখানে ই এর উপর বা আর এর উপর ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে। চলো তাহলে পাতলা তলের জন্য হলো, কিন্তু এই তলটাই যদি স্থিত তল হতো জাস্ট 2 লাইন অ্যাড হতো, কি হতো দেখো, যদি তলটা স্থিত হয়, স্থিত তলের ক্ষেত্রে কি হবে, আমি তলটাকে স্থিত করে আঁকার চেষ্টা করছি, দেখো যদি তলটা এরকম হয়, শুধু কি চেঞ্জ হবে, যে চেঞ্জটা হবে সেটা হচ্ছে আগে এই যে বদ্ধ তলটা যেহেতু তলটা আমাদের মূল তলটা যেহেতু পাতলা ছিল, তাহলে এই বদ্ধ তল বা চোঙটা পাতলা তলকে একবারই ছেদ করেছিল, তাহলে বদ্ধ তল দ্বারা আবদ্ধ আধান ছিল শুধু সিগমা ডিএস, ঠিক আছে। কিন্তু এখন দেখো যেহেতু তলটা স্থিত, তাহলে এই দিকের তলে একবার ছেদ করে প্রবেশ করছে চোঙটা, আবার ও পাশ থেকে বেরোনোর সময় ওই পাশেও আরেকটা দিকে ছেদ করে তলটা নির্গত হবে। অর্থাৎ এখন যেহেতু তলটা স্থিত, একটা চোঙকে যদি আমি তলের মধ্যে দিয়ে প্রবেশ করাই, চোঙটা তলকে কতবার ছেদ করে বেরোচ্ছে, এইদিকে ছেদ করে প্রবেশ করছে, উল্টো দিকে ছেদ করে নির্গত হচ্ছে, তাহলে দুবার ছেদ করছে। তাহলে বলো বদ্ধতল দ্বারা আবদ্ধ আধান এখন কত, আগে বদ্ধতল দ্বারা আবদ্ধ আধান শুধু সিগমা ডিএস ছিল,
তাহলে এখন বদ্ধতল দ্বারা আবদ্ধ আধান কত, 2 সিগমা ডিএস। শুধু এইটুকু চেঞ্জ হবে, আর কোথাও কোনো চেঞ্জ নয়। তাহলে আমাদের এক্সপ্রেশন যেটা ছিল ডাইরেক্ট এই ঘাটটা তুলে আনছি, শুধু ডান দিকে সিগমা ডিএস এর জায়গায় কত হবে, 2 সিগমা ডিএস। তাহলে এক্ষেত্রে সিগমা ডিএস টা চেঞ্জ হয়ে কত হবে, 2 ইন্টু সিগমা ডিএস। তার কেন, স্ফীত তলকে বদ্ধ তলটা কতবার ছেদ করছে, দুবার। তাহলে দেখো বাকিটা সেম, 2 2 ইন্টু ই ডিএস সমান 2 ইন্টু সিগমা ডিএস ওয়ান বাই এক্সট্রা। ঠিক আছে, তাহলে আগের মতোই 2 ইন্টু ডিএস ওয়ান সমান 2 সিগমা ডিএস ওয়ান বাই এক্সট্রা। তাহলে ডিএস ওয়ান কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, ইকুয়ালস টু সিগমা বাই এক্স। তাহলে স্থিত তলের ক্ষেত্রে শুধু এক্সপ্রেশন আসছে সিগমা বাই এক্স, আর যদি পাতলা তল হয় এক্সপ্রেশন আসছিল সিগমা বাই 2x। একটু লক্ষ্য করবে অঙ্ক করার সময় তলটা স্থিত তল বলেছে না পাতলা তল বলেছে। যদি পাতলা তল হয় এর এক্সপ্রেশন এটা বসাবে, যদি স্থিত তল হয় এর এক্সপ্রেশন এটা। কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে দুটো ক্ষেত্রেই প্রাবল্যের মানটা কিন্তু দূরত্বের উপর ডিপেন্ডেন্ট নয়, অর্থাৎ প্রাবল্য দূরত্বের উপর ইনডিপেন্ডেন্ট। একটা তলের ক্ষেত্রে, অসীম তলের ক্ষেত্রে প্রাবল্য অলওয়েজ দূরত্বের উপর কিন্তু ইনডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি গাউসের উপপাদ্যের সমস্ত প্রয়োগগুলো। মোটামুটি তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের থিওরি পোর্শনটা আমরা শেষ করলাম। ঠিক আছে, পরের ভিডিওতে আমরা তড়িৎ বিভব চ্যাপ্টারটা শুরু করবো। আর এই চ্যাপ্টারের প্রবলেমগুলো আপাতত তোমরা উদাহরণের প্রবলেমগুলো দেখো। ঠিক আছে, পরে আমরা প্রবলেম নিয়ে একদিন আলোচনা করবো। ঠিক আছে, চলো, ধন্যবাদ।